কালকে ব্লগ আসতেছে কত কবে বল প্রমোশন কর ব্লগ আসতেছে কত কবে বল প্রমোশন কর তৌহিদ আফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসে আমাকে না জানে বিয়ে করেছে আফ্রিদি বিয়ে করার পর রাতে আমি জানতে পারি ও বিয়ে করেছে এবার তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি বিয়ের পরের দিন আসলে খুব পারফেক্টলি ওর সাথে আমার কথা তৌহিদ আফ্রিদির প্রেম ও প্রতারণার গল্পে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির নাম উঠে আসছে বারবার মিডিয়ার সামনে প্রকাশ্যে জাস্ট ফ্রেন্ড বলে আফ্রিদিকে পরিচয় করিয়ে দিতেন দিঘি তো এখন শোনা যাচ্ছে দিঘির সাথেও নাকি তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল দিঘির সাথেও ক্ষমতার দাপট দেখিয়ে প্রেমের প্রতারণা করেছিলেন তৌহিদ আফ্রিদি এই জিনিসটা সবার জানা উচিত সবার বোঝা উচিত আবারও তৌহিদ আফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে না জানিয়ে ভয়ে কখনো মুখ খোলেননি এই নায়িকা এখন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাই তার এসব কুকীর্তি কথা ফাঁস করে দিচ্ছে সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে তৌহিদ আফ্রিদি তিনি কত মেয়ের জীবনকে নষ্ট করেছে তিনি এক একটা মেয়েদেরকে অফিসে নিজে তাদের সাথে কী করতো এবং তিনি ছেলেদের নগ্ন ভিডিও তৈরি করতেন এমনকি কন্টেন্ট ক্রিয়েটারদের তিনি নগ্ন ভিডিও তৈরি করে গোপনে রেখেছেন এবং তাদেরকে ব্ল্যাকমেল করতেন চলুন সেই সব ভিডিওগুলো দেখাবো দেখার পর আপনারা বুঝতে পারবেন যে পুলিশের দমে এই আফ্রিদির কত পাওয়ার ছিল চলুন সেসব ভিডিওগুলো আগে দেখিনি তাহলে মুখে মধু অন্তরে বিষ এই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় এই ভয়ঙ্কর পিতা পুত্রের ক্ষেত্রে বাইরে থেকে দেখলে তারা সফল ব্যবসায়ী ও জনপ্রিয় ইউটিউবার বিলাসবহুল জীবনযাপন আর ক্ষমতার দাপটে যাদের চারপাশে ঝলমলে এক বলয় কিন্তু সেই আলো ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ যেখানে প্রতারণা চাঁদাবাজি নির্যাতন এমনকি হত্যার ষড়যন্ত্র যেন নিত্য নৈমিত্তিক ঘটনা এই পিতাপুত্র হলেন নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ উদ্দিন আফ্রিদি এক গভীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই বাবা ছেলের ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের চাঞ্চল্যকর সব তথ্য যার যে কোনো সিনেমার গল্পকেও হার মানায় চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নেওয়া যাক বিস্তারিত সম্প্রতি তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর থেকেই মুখ খুলতে শুরু করেছে সবাই হাসি খুশি আর বিনোদনের আড়ালে তৌহিদ আফ্রিদি গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগৎ যেখানে তিনি ছিলেন এক অনলাইন মাফিয়া তার নিয়ন্ত্রণে চলত দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের এক বিশাল অংশ কথা না শুনলে নেমে আসতো অকথ্য নির্যাতন ভুক্তভোগীদের অভিযোগ আফ্রিদি তার দলের কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে বিভিন্ন পার্টির আয়োজন করতেন এবং সেখানে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখতেন পরবর্তীতে কেউ তার কথার অবাধ্য হলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন তৌহিদ আফ্রিদির অপরাধ জগৎ শুধু নির্যাতন বা চাঁদাবাজিতেই সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির গুরুতর সব অভিযোগ একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে ছুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে মুনিয়া নামের এক তরুণীর সঙ্গে আফ্রিদির ফাঁস হওয়া একটি ফোন রেকর্ডে তাদের সম্পর্কের তিক্ততা এবং আফ্রিদির কুরুচিপূর্ণ মানসিকতার প্রমাণ মেলে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সাবেক প্রেমিকা অভিযোগ করেন আফ্রিদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে মুনিয়ার মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয় আফ্রিদির বর্তমান স্ত্রী রিশার সাবেক প্রেমিক শামসুল আরিফিন অভিযোগ করেন রিশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলাকালীন ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সম্পূর্ণ ছিন্ন না করলে গুম করে ফেলার হুমকি দেওয়া হয় পরবর্তীতে ডিবি প্রধান হারুনের ক্ষমতার দাপটেই আফ্রিদি রিশাকে বিয়ে করেন তানভীর রাহি নামের এক কন্টেন্ট ক্রিয়েটর জানান ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য আফ্রিদি তাকে 3 লক্ষ টাকার প্রস্তাব দেন কিন্তু রাহি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় রাহি বলেন ওর বেল্টের বাড়ি আমার চেয়ে বেশি কেউ খায়নি আমাদের কুকুরের মতো পেটাতো তিনি আরও জানান আফ্রিদির এই নির্যাতনের আসরে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকতেন যা তার ক্ষমতার ভয়াবহতা তুলে ধরে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েম জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয় আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার হুমকি দেন এবং বলেন তোর লাশ কই পড়বে তোর মা বোনও খুঁজে পাবে না এই নির্যাতনের সময়ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদও আফ্রিদির নির্যাতনের শিকার তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করায় আফ্রিদি তাকে বাধা দেন কথা না শোনায় তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রায় 1 বছরের জন্য ডিবি ছিনিয়ে নেয় এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আদালতের বারান্দায় ঘোরানো হয়
2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন যখন দেশজুড়ে ছড়িয়ে পড়ে, তখন ছাত্র জনতার উপর নেমে আসে নারকীয় নিপীড়ন। এই দমন পীড়নে সবচেয়ে আক্রমণাত্মক ভূমিকা ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ডিবি প্রধান হারুনের একটি বিতর্কিত ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হারুন বেকায়দায় পড়েন। ক্রাইম এডিশনের অনুসন্ধানে উঠে আসে এই ভিডিও অপসারণের জন্য হারুনুর রশিদ দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির। আফ্রিদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব খাটিয়ে ভিডিওটি মুছে ফেলার মিশনে নামেন। এই কাজে তিনি জোরপূর্বক ব্যবহার করেন মোহাম্মদ জুবাইর নামের এক সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে। জুবাইরের ভাষ্যমতে তাকে বাসা থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রাখা হয় এবং বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করা হয়। এই ঘটনা প্রমাণ করে রাষ্ট্রীয় ক্ষমতার কতটা গভীরে পৌঁছেছিল আফ্রিদির হাত। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনাতেও তৌহিদ আফ্রিদির নাম সরাসরি উঠে এসেছে। যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও অস্ত্র সরবরাহের অভিযোগে 46 নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদির নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে তাদের মামলার আইনজীবী আফজাল হোসেন আসামি পক্ষের হয়ে কাজ করছেন এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা আফ্রিদির প্রভাব বিস্তারের আরেকটি ভয়ঙ্কর উদাহরণ। তৌহিদ আফ্রিদির এই ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে মূল কারিগর তার বাবা নাসিরউদ্দিন সাথী। একসময় বরিশাল থেকে কাঁথা বালিশ মাথায় নিয়ে লঞ্চে ঢাকায় আসা এই ব্যক্তি আজ হাজার কোটি টাকার মালিক। তার এই উত্থানের পেছনে রয়েছে দখল, প্রতারণা আর জালিয়াতির এক দীর্ঘ ইতিহাস। মাইটিভির আসল মালিক বিলকিস জাহান কান্না জড়িত কণ্ঠে জানান, নাসিরউদ্দিন সাথী তার একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন, কিন্তু 2009 সালে তিনি অসুস্থ হলে সাথী ভুয়া কাগজপত্র তৈরি করে এবং তাকে হত্যার হুমকি দিয়ে মাইটিভির মালিকানা দখল করে নেন। বিলকিস বেগম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ডিবি হারুনকে দিয়ে আমাকে 2 দিন জেলেও আটকে রেখেছিল। অ্যাডভোকেট কিবরিয়া নামে এক ভুক্তভোগী জানান, তিনি যে ভবনে থাকতেন সেই ভবনটিও নাসিরউদ্দিন সাথী পাওয়ার অফ অ্যাটর্নি জাল করে দখল করে নিয়েছেন। বরিশালের এক ভুক্তভোগী আলী হোসেন হাওলাদার বলেন, আমার কেনা জায়গা ভুয়া কাগজ দেখিয়ে দখল করে নিয়েছে। সব কোর্টে আমি রায় পেয়েছি, কিন্তু ক্ষমতার জোরে সে জায়গা ছাড়ছে না। দখল করা মাইটিভিকে নাসিরউদ্দিন সাথী ও তার সহযোগীরা চাঁদাবাজির এক ভয়ঙ্কর হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। মুখোশ নামের একটি ক্রাইম প্রোগ্রামের মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রোগ্রামের উপস্থাপক ছিলেন এসকে লিটন। অনুসন্ধানে জানা যায়, এই লিটন নিজেও একজন প্রতারক। তিনি তার ভাগ্নের সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নেন। একসময় ঢাকার ফুটপাতে জুতা বিক্রি করা এই ব্যক্তি মুখোশ অনুষ্ঠানের মাধ্যমে চাঁদাবাজির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। চুয়াডাঙ্গার জীবননগরে সাথীর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাথী অটো রাইস মিলস রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই মিলের জমিও জোরপূর্বক দখল করা। এসকে লিটন এই মিলের আশেপাশের মানুষদের বিরুদ্ধে মুখোশ অনুষ্ঠানে মিথ্যা প্রতিবেদন প্রচারের ভয় দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন। লিটন ও মুজিব নামে আরও 2 সহযোগীকে নিয়ে নাসিরউদ্দিন সাথী গড়ে তুলেছেন এক ভয়ঙ্কর সিন্ডিকেট, যারা মাইটিভির নাম ভাঙিয়ে সারা দেশে চাঁদাবাজি, জমি দখল এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। সব মিলিয়ে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথীর অপরাধের চিত্রটি সমাজের এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। ক্ষমতা, অর্থ এবং গণমাধ্যমকে ব্যবহার করে কিভাবে একটি পরিবার অপরাধের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে, এটি তার জ্বলন্ত উদাহরণ। যদিও সম্প্রতি ছাত্র হত্যা চেষ্টা মামলায় এই পিতা পুত্রকে আটক করা হয়েছে, কিন্তু তাদের ক্ষমতার শিকড় এতটাই গভীরে যে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় থেকেই যায়। তাদের সহযোগীরা এখনও বাহিরে এবং তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। একটি স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই 840 সাম্রাজ্যের প্রতিটি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে লুকিয়ে থাকা এমন অপরাধীদের মুখোশ উন্মোচন করা না গেলে আলোর নিচে অন্ধকারের এই খেলা চলতেই থাকবে। রাখবেন, আজ এই আফ্রিদির করুণ অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো এই বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। এই দিঘির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৌহিদ আফ্রিদি। তাই আজ এই আফ্রিদির করুণ অবস্থা হয়েছে বলে তৌহিদ আফ্রিদির ভক্তরা মনে করেন। শুধু তাই নয়, টাকার কাছে যেমন ভালোবাসা হেরে যায়, এই মাই টিভির চেয়ারম্যানের একমাত্র পুত্র সন্তান তৌহিদ আফ্রিদি এই দিঘির মজা লুটে নিয়ে তাকেও ছেড়ে দিয়েছে বলে মনে করেন তাদের ভক্তরা।
একটা সময় এই আফ্রিদি ও দিঘির মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল তা আর বুঝতে বাকি ছিল না তাদের ভক্তদের মাঝে। সেই আফ্রিদি বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাটের পানি খেয়ে টাকার অহংকার দেখিয়ে প্রতিটা মেয়ের জীবন নষ্ট করেছে আফ্রিদি শুধু টাকার নেশায় আসক্ত ছিল না, তার ছিল মেয়ের নেশা। কেননা আফ্রিদি গ্রেফতার হওয়ার পরেই একের পর এক ভুক্তভোগী নারীরা একের পর এক এই আফ্রিদিকে নিয়ে মুখ খুলছে। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। তৌহিদ আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো। এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে আমার সম্পর্ক আছে। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথেও সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। সূত্র ধরে যতটুকু জানা গিয়েছে, আফ্রিদি যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, তারা যদি একের পর এক সাক্ষ্য দিতে থাকে মিডিয়ায়, তাহলে আফ্রিদিকে এই দেশে মানুষ আবারও নতুন করে চেনা শুরু করবে। নিজের পার্কিং আছে, আমার তো পার্কিং দরকার। হ্যালো, হ্যাঁ কি তুমি টেনশনে আসছো? কোনো কিছু চলে যাবো? মাইক খাবা উপরে কয়তলায়? 6 তলা। আচ্ছা, তৌহিদ আফ্রিদি তোমার না বলতে পারি, আমি যতটুকু জানি আমি একটু বলি, তারপর তুমি আমাকে যদি ক্লারিফাই করো। সো হি ওয়াজ ইউর বয়ফ্রেন্ড? সম্প্রতি 24-এর আন্দোলনের সময় ডিবি হারুনকে চাচার পরিচয় দিয়ে এই বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রিতে নতুন প্রভাব খাটিয়েছেন আফ্রিদি কতটা ভয়ানক ছিল ডিবি হারুন থাকতে, যার বর্ণনা দিতে গিয়ে অনেকেই কেঁদে দিয়েছে। চলেন তেমনি এক আফ্রিদির হাতে অত্যাচারিত কয়েকজন ভুক্তভোগীর কাছে তাদের বুকের কষ্টে থাকা কথাগুলো কিছু পরিমাণ শুনে আসা যাক। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল। এই যে দেখেন, আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি। তারপর আমার হাত পিছনে এইভাবে হ্যান্ডকাপ পরা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মম ভাবে আমাকে যে পিটাইছে, আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। আপনারা 1 বছর সময় লাগে সেটা করতে, তদন্ত করতে। নাকি আপনাদের অভিজ্ঞতা নাই? আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে 1 বছর আমার চ্যানেল তারা রাখছে, তো তাদের বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই এইসব বিষয়ে। আমি মনে করি যারা কি বলবো, আমি যদি ডিবির কথা বলি যে সব ডিবি আমার সাথে ডিবির চাকরি চলে যাবে, আমি যদি সেগুলো প্রকাশ করি, আমি চাই না। যেহেতু আমার কাছে মাফ চাইছে, সেজন্য আমি চাচ্ছি না। বাট আমি প্রত্যেককে বলবো, এগুলো তো ভালো ডিবি যারা, তারা তো এই কাজগুলো করে না। ভালো পুলিশ, ভালো ডিবি, ভালো ডক্টর যারাই আছে, কখনোই তারা খারাপ কাজের সাথে জড়িত হয় না, কারোর উপর মানে অন্যায় করে না। ভালো যারা, বাট খারাপ যারা তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, যাদের পরিচিত আছে, মানে পরিচিত ফেস, ইউটিউবার বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তাদের সাথে আপনারা যখনই অন্যায় কোনো কাজ করতে যাইবেন, তখন আপনারা মাথায় রাখবেন যে আজ না হোক কাল এটা প্রকাশ পাবে। যখন প্রকাশ পাবে তখন কিন্তু আপনাদের এই যে চাকরি করেন সেই চাকরি কিন্তু থাকবে না, কারণ আপনারা অন্যায় করছেন। এই যে আমি কথা বলতে হয়তো আমি বলেও ফেলতে পারি তাদের সম্পর্কে। সো এই জন্যই আমি বলবো যে খারাপ যারা আছেন, খারাপ পুলিশ বলেন, খারাপ ডিবি বলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারাই আছেন, সবাইকে আমি যে কাউকে হেড করি, তাকে খারাপ যারা তাদেরকে হেড করি, তাদেরকে আমি পছন্দ করি না। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। অন্যায় যদি আমার মা বাবা পর্যন্ত করে, আমি আমার মা বাবাকে পর্যন্ত ছাড় দিই না অন্যায় করবে। আমি এরকম একজন প্রতিবাদ ছিল। আর আমি লাইভে এসে তখন কান্না করার কারণ হয়তো অনেকে জানতে চাচ্ছিলেন, সকল ভাই জেল হচ্ছে ছেলেদের জন্য, আপনি কান্না করেন। এই যে আমার পার্সোনাল যে সমস্যা ছিল, আফ্রিদি যেমন বললো যে তার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট ছিল, সেম ওইরকমই আমার ছিল, আমার ওয়াইফের ছিল 5 থেকে 6 মাসের প্রেগনেন্ট, যার ফলে এই অবস্থা। আমি এখানে যেমন আমি বললাম আমার ছিল, এটা আবার ট্রল করে বললেন যে সকল আমাদের প্রেগনেন্ট ছিল 6 মাসের, এটা আবার লাগাই দিলাম, কারণ ট্রল করার জন্য তো আমরা এক্সপার্ট। আমি নিজে তো ট্রল করি, এটা কোনো বিষয় না। তো যাই হোক, ঠিকই বলবো যে ক্ষমতার অপব্যবহারের জন্য আমরা না করি ভাই। আপনাদের চোখে আজ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আফ্রিদি যাত্রাবাড়ির এক ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়েছে। কিন্তু এই পর্যন্ত আফ্রিদির সবচেয়ে মেয়ে বন্ধু, এই বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি আফ্রিদির সম্পর্কে এখন পর্যন্ত কিছুই বলেনি ফেসবুক কিংবা মিডিয়াতে। কেননা সেও চায় আফ্রিদির কঠিন বিচার হোক, তবে শেষে একটা কথা বলে যেতে চাই, আফ্রিদি গ্রেফতারের পর অনেকেই কষ্ট পেয়েছে। কেননা আফ্রিদি সবসময় ভালো কাজগুলো তার ব্যক্তিগত চ্যানেল ও ফেসবুকে শেয়ার করত, কিন্তু এতগুলো মেয়ের সাথে যে সে বেইমানি করেছে তা কখনোই শেয়ার করেনি। কেননা একজন রাস্তার পাগল ও বুঝে যে রাস্তায় চলাকালীন সময় বৃষ্টি আসলে নিজেকে রক্ষা করার জন্য হলেও কোনো এক গাছের তলায় হলেও নিজেকে ছেপ রাখতে হবে, সেই কাজটি সুযোগ বুঝিয়ে করে গিয়েছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বাপের টাকায় বাপের সিলিমিলি করতে আছে।
আপনি আরও শুনে অবাক হবেন যে এই আফ্রিদির বর্তমান স্ত্রী রাইচা, সেও একটা সময় অন্যের গার্লফ্রেন্ড ছিল। তাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে তৌহিদ আফ্রিদি। একটা সময় ক্ষমতার দাপটে সেই মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন আফ্রিদি, এমন অভিযোগ তুলেন এই আফ্রিদির বর্তমান স্ত্রী রাইসার আগের বয়ফ্রেন্ড। এখানেই শেষ নয়, বর্তমান স্ত্রী রিসাকে নিয়েও চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। রিসার সাথে বিয়ের আগে রিসার একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আফ্রিদি নিজের প্রভাব খাটিয়ে ডিবির ভয় দেখিয়ে সেই প্রেমিককে সরিয়ে দেন। এরপর জোর করে রিসাকে বিয়ে করেন তিনি। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তৌহিদ আফ্রিদির চরিত্র তো এরকম ভালো ছিল না। এই তৌহিদ আফ্রিদি কি পারুক বা না পারুক, একটা জিনিস খুব ভালোভাবেই পারে, সেটা হলো সুযোগ কাজে লাগিয়ে অন্য মেয়েদের গোপন ভিডিও ধারণ করে। তাকে নিজের বিছানা পর্যন্ত নিয়ে আসা ছিল আফ্রিদির নেশা, যা এই ভুক্তভোগী নারী প্রকাশ্যে বলেন। যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভুট্টার হুমকি দেয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে তৌহিদ আফ্রিদি তিনি কত বড় একটা মস্তান ছিল। কথাই আছে না, মহান আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মহান আল্লাহ তাআলা যখন ধরেন তখন সেখান থেকে কেউ আর বাঁচাতে পারে না। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কুদরতের একটা শান। ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।